ভারতের বিহারের নালন্দা, এই নালন্দা ইউনিভার্সিটির জন্য সারা পৃথিবীতে ফেমাস। এই নালন্দার পাশেই মুরাগাঁও বলে একটা ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামে প্রায় ওই ১৫০০ থেকে ২০০০ মানুষের বসবাস, এবং আমি কথাটা বলছি ১৯৬০-এর দশকে। সেই সময় এই গ্রামে এক জমিদার থাকতো, মানে জমিদার বলতে তার কাছে প্রচুর জমি ছিল, প্রায় ১০০ বিঘের উপর। তার সাথে সাথে তার ছিল একটা হিউজ বড় বাংলো। গ্রামের মানুষ তাকে ভীষণ সম্মান করত। সেই হিসাবে এই ফ্যামিলির প্রতিপত্তি ওই গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামে একটা হিউজ ভাবে ছিল। যাই হোক, এই ফ্যামিলির যে প্রধান আছে তার নাম হচ্ছে কামেশ্বর। এই মুরাগাঁও গ্রামের প্রায় ৫ থেকে ৬ বার পঞ্চায়েত প্রধানও ছিল। তো যাই হোক, তার প্রভাব প্রতিপত্তিতে আমাদের আর কোনো সন্দেহ নেই। তার ওয়াইফের নাম হচ্ছে রামসখী দেবী। কিন্তু এই রামসখী দেবীকে বিয়ে করার আগে সে আরেকটা বিয়ে করে। সেই বিয়ে থেকে তার ২টো মেয়েও হয়। কিন্তু দ্বিতীয় মেয়ে যখন তার জন্ম নিচ্ছিল সেই সময় তার যে আগের ওয়াইফ ছিল সে মারা যায়। কয়েক বছর পর এই রামসখী দেবীকে কামেশ্বর বাবু বিয়ে করে, এবং বিয়ে করার পর সেখানেও প্রথমে তার ৫টা মেয়ে হয়। ৫টা মেয়ে হওয়ার পর তার একমাত্র সন্তান কানহাইয়া সিংয়ের জন্ম হয় ১৯৬১ সালে। সমস্ত কিছু ভালো চলছিল। কামেশ্বর সিং তার একমাত্র ছেলে কানহাইয়া সিংকে প্রচণ্ড ভালোবাসে। কানহাইয়া সিং শুধুমাত্র মা বাবা না, তার যে ৭ বোন আছে তাদের প্রত্যেকের চোখের মনি। গ্রামের মানুষ প্রত্যেকে এই কানহাইয়া সিংয়ের সরল সহজ স্বভাব দেখে খুব ভালোবাসে। এবার তারিখটা আসে 20 ফেব্রুয়ারি 1977। এই যে কানহাইয়া সিং আছে, এই কানহাইয়া সিংয়ের বয়স তখন ১৬ বছর। সে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে। সবার কাছে ব্লেসিং নিয়ে সে পরীক্ষা দিতে যায়। তো প্রথম পরীক্ষা সে সুস্থভাবে দিয়ে বাড়িতে আসে। তার পরীক্ষাও বেশ ভালোই হয়েছে তার কথা মতন। সেকেন্ড পরীক্ষার দিন সে পরীক্ষা দিতে যায়, কিন্তু পরীক্ষা দিয়ে সে আগের দিন ফিরে এসেছিল ওই ৪টে কি ৪:৩০ দুপুরবেলা হবে। বাড়ি এসে সে কিন্তু তার লাঞ্চও তার বাবা মা এবং বোনদের সাথে করে। কিন্তু দ্বিতীয় দিন ৪টে থেকে ৪:৩০, ৪:৩০ থেকে ৫টা, ৫টা থেকে ৬টা, ৬টা থেকে ৭টা, কিন্তু কানহাইয়া সিং আর বাড়ি ফিরছে না। ওই গ্রামে তার সাথে যারা পড়াশুনো করত তাদের প্রত্যেককে এই যে রামসখী দেবী আছে, মানে কানহাইয়া সিংয়ের মা, সে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে যে তোমরা কি কানহাইয়াকে দেখেছো? তারা প্রত্যেকে বলে যে হ্যাঁ, এক্সামের টাইম তো দেখেছি, কিন্তু তারপর সে কোথায় গেছে সেটা আমাদের জানা নেই। এরপর কামেশ্বর বাবু লোকজন নিয়ে যে স্কুলে এই কানহাইয়া সিং পরীক্ষা দিতে গেছিল সেই স্কুলে যায়। সেখানে যারা টিচার ছিল তাদের বাড়ি বাড়ি যায়, গিয়ে জিজ্ঞাসাবাদ করে যে আমার ছেলেকে কি আপনারা দেখেছেন? সবার কাছে একটাই বক্তব্য, সেটা কি, যে সে তো পরীক্ষা দিতে এসেছে, পরীক্ষা দিয়ে সে বেরিয়েওছে, কিন্তু তারপর কোথায় গেছে সেটা কেউ জানে না। এবার উল্টো দিকে আর একটা কথা এখানে বলে রাখা দরকার। কানহাইয়া সিং যেহেতু বড়লোক বাপের বেটা ছিল, সেহেতু তার কিন্তু গ্রামে খুব একটা বন্ধু ছিল না। সে মোস্ট অফ দ্য টাইম একাই থাকতো এবং ফ্যামিলির মধ্যেই থাকতো, হয় চাষাবাদ নিয়ে থাকতো, নয়তো বন্ধুদের সাথে খুনসুটি করেই তার টাইমটা কাটতো। তো সেহেতু তার যেহেতু কোনো বেস্ট ফ্রেন্ড বা সোকল্ড বন্ধু সেই রকমভাবে ছিল না, এই কারণে এক্সাম দিয়ে সে এক্স্যাক্টলি কোথায় গেছিল এই জিনিসটা কেউই কিছু বলতে পারছে না। এইবার কামেশ্বর বাবু এবং রামসখী দেবী যখন প্রায় রাত হয়ে গেছে, তখন কিন্তু ১৯৭০-এর দশকের কথা বলছি, ১৯৭৭ সাল। সেই সময় বিহারে না তো ছিল ইলেকট্রিসিটি, না ছিল রাস্তাঘাট, না ছিল কোনো কিছু উন্নয়ন। তাও আবার ফেব্রুয়ারি মাস, শীত কিন্তু তখনও কন্টিনিউ চলছে। রাত্রেবেলা ঠিক ১২টা বাজে। সেই সময় কামেশ্বর বাবু এবং তার ওয়াইফ রামসখী দেবী সোজা তারা থানায় চলে যায়। থানায় তাদেরকে পুলিশ অফিসাররা দেখেই বসতে বলে যে কামেশ্বর বাবু কি হয়েছে, কেন এরকমভাবে হন্তদন্ত হয়ে এত রাতে এসেছেন, কি বিপদ এসছে? কামেশ্বর বাবু রীতিমতন একটা জমিদার হয়েও কাঁপতে কাঁপতে বলে, আমার ছেলেকে আমি ৬ ঘন্টা ধরে পাচ্ছি। পুলিশ সেই সময় একটা মিসিং ডায়েরি রেজিস্টার করে এবং পুলিশ খোঁজা শুরু করে দেয়।
পুলিশ খোঁজা তো শুরু করে, কিন্তু খুঁজতে খুঁজতে পুলিশ বুঝতে পারে তার কাছে না আছে টেকনোলজি, তার কাছে না আছে কোনো তথ্য, না তার কাছে আছে পুলিশের যে লোকবল আছে সেটা। পুলিশ অনেক খুঁজেও কোনোভাবেই এই কানহাইয়া সিংয়ের কোনোভাবে কোনো ক্লু খুঁজে পায়নি যে সে কোথায় যেতে পারে। এদিকে কামেশ্বর সিং তার যত রিলেটিভ আছে আশেপাশে গ্রামে যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করে, যারা পাটনাতে থাকে তাদেরকেও জিজ্ঞাসা করে। সেই সময় কিন্তু ফোনের যুগ না, কিন্তু হয় চিঠি নয়তো টেলিগ্রামের যুগ। তারপরেও কামেশ্বর সিং কিন্তু কোনো দিকে কোনো ক্লু ছাড়েনি। তারপরেও কানহাইয়া সিংয়ের কোনো খোঁজ নেই। এইভাবে 1 মাস 2 মাস করতে করতে প্রায় 1 বছর কেটে যায়। মানে ভাবুন, গ্রামের জমিদার, গ্রামের সবথেকে ইনফ্লুয়েন্সিয়াল লোকের ছেলে হারিয়ে গেছে, কিন্তু পুলিশ কিচ্ছু করতে পারছে না। 1 বছরের পর 2 বছর হয়ে গেছে, 2 বছরের পর 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে। তার ছেলে কানহাইয়া সিং কোথায়, এইটা কোনোভাবেই কামেশ্বর সিং এবং যে রাম সখী দেবী আছে তারা আর জানতে পারেনি। এর মাঝে কামেশ্বর সিং আস্তে আস্তে ছেলের চিন্তায় অসুস্থ হতে থাকে এবং অসুস্থ হতে হতে সে রীতিমতন বেড রিডেন হয়ে যায়। এবং সে বেড রিডেন হওয়ার পর রাম সখী দেবী নিজের কাঁধে সমস্ত দায়িত্ব তুলে নেয় যে ছেলেকে কি করে সে খুঁজে বার করবে। থানাতে সে একাধিকবার গেছে, কিন্তু তারপরেও কোনো রেজাল্ট নেই। এবার সালটা চলে আসে 1981 এবং তারিখটা হচ্ছে 20 সেপ্টেম্বর। হঠাৎ করেই এই যে কামেশ্বর সিং আছে তার কাছে একটা খবর আসে, উড়ো খবর। মানে গ্রামের লোক পথ চলতি, তারা যেহেতু কামেশ্বর সিং তার কাছে প্রচুর জমি জমা ছিল সেহেতু সবাই সম্মানের চোখে তাকে দেখতো, এবং সেই কারণে অনেক গ্রামের লোক তাকে বলে যায় যে এই গ্রাম থেকে পাশের যে গ্রাম আছে, মানে প্রায় 15 কিলোমিটার দূরে এরকম গ্রামে একটা কানহাইয়া সিং বলে কেউ এসছে। সে সবাইকে দাবি করছে সে নাকি কামেশ্বর সিংয়ের সন্তান। এবং এইটা শুনে কামেশ্বর সিং রীতিমতন খুশিতে গদগদ হয়ে ওই পাশের গ্রামে দৌড়ায়, তাও আবার অসুস্থ অবস্থায়। কিন্তু যখন সে সেই গ্রামে যায়, গ্রামে গিয়ে সে শোনে যে সেই কানহাইয়া সিং মানে তার সন্তান কানহাইয়া সিং সে রীতিমতন এই গ্রাম ছেড়ে কামেশ্বর সিংয়ের গ্রামের দিকেই এগিয়ে গেছে। যাই হোক, এবার কামেশ্বর সিং ওই গ্রাম থেকে রিটার্ন হয়ে তার বাড়িতে চলে আসে এবং তার বাড়িতে আসার কয়েক ঘন্টার মধ্যেই গ্রামের সমস্ত লোক মিলে একজনকে তার সামনে নিয়ে আসে এবং সে তার বাবাকে দেখা মাত্রই, মানে কামেশ্বর সিংকে দেখা মাত্রই নমস্কার করে এবং কামেশ্বর সিং রীতিমতন কাঁদতে শুরু করে যে তুই 4 বছর ধরে কোথায় ছিলিস, আমাকে ছেড়ে কেন চলে গেছিলিস, কোথায় হয়েছে। এদিকে ছেলেও অকুল পাথারে কাঁদছে। কিন্তু এই সমস্ত কিছুই একজন ব্যক্তি জানত না, সে হচ্ছে এই কানহাইয়া সিংয়ের মা রাম সখী দেবী। সেই সময় সে পাটনাতে ছিল, পাটনাতে তার এক মেয়ের বিয়ে হয়েছিল, সেই মেয়ের নাম হচ্ছে দিবিয়া। এই দিবিয়ার বাড়িতে সে ছিল। হঠাৎই তার কাছে এই খবরটা তারই এক গ্রামের মানুষ 2 দিন পর পৌঁছে দেয় এবং এইটা শুনে রাম সখী দেবী কোথাও যেন একটা প্রচণ্ড খুশির মাধ্যমে সে তার যে মেয়ে আছে দিবিয়াকে নিয়ে সঙ্গে সঙ্গে এই মুরাগাঁও গ্রামের দিকে চলে আসে। সে গ্রামে এসে তার বাড়িতে যখন ঢোকে এবং ঢোকা মাত্রই কানহাইয়া সিংকে যখন দেখা মাত্রই সে স্ট্যাচু হয়ে যায়, মানে চুপচাপ, সে যেন কিছু বলছে না। গ্রামের মানুষ চারিদিকে দাঁড়িয়ে আছে, তারা ভাবছে যে রাম সখী দেবী 4 বছর পর তার সন্তানকে দেখে কোথাও যেন মানে আনন্দে এক বিহ্বল হয়ে কিছু বলতে পারছে না, কিছু করতে পারছে না। কিন্তু রাম সখী দেবী কোথাও যেন একটা মনে কিন্তু নিয়েছে। সে এই যে কানহাইয়া সিং আছে, মানে এখন বলবো নতুন যে কানহাইয়া সিং আছে, তাকে দেখা মাত্রই কেমন যেন তার মনে একটা ভীষণ সন্দেহ হয়। তার মেয়ে দিবিয়া তার সাথে যখন এসেছিল তার দিকে যখন সে তাকায়, দিবিয়াও কোথাও যেন তারও একটা মনে হতে থাকে যে এটা তার ভাই না। এবং এই টাইমের মধ্যে তার বাদ বাকি যে 6 বোন আছে, মানে আগের পক্ষের এবং এই পক্ষের, সবাই এইখানে চলে আসে। তারাও কোথাও যেন ভাইকে দেখে একটু সন্দেহ প্রকাশ করে। প্রথম কথা হচ্ছে
ফেসের সাথে সেইভাবে কোনো মিল নেই। দ্বিতীয় কথা, কানাইয়া সিংয়ের মাথার বাঁ দিকে একটা কাঁটার দাগ ছিল। তার ছোটবেলায় একবার মাথা ফেটে গেছিল, সেখান থেকে তার একটা মাথায় কাটা দাগ ছিল, সেই দাগটা তার নেই। তার সাথে সাথে যখন এই কানহাইয়া সিং দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে, মা যেন বুঝতে পারে যে এটা আমার কানহাইয়া সিং নয়, এটা অন্য কেউ। আর সত্যি কথা বলতে কি, সন্তান যেমন তার মাকে চেনে, মায়ের গন্ধে চেনে, মায়ের যে ভালোবাসা, মায়ের যে আঁচলের গন্ধ আছে, ঠিক সেরকমই মাও কিন্তু তার সন্তানের গন্ধ চেনে, তার আচার আচরণ চেনে, তার কথা বলার টোন চেনে। মায়ের থেকে বেশি সন্তানকে কেউ চিনতে পারে না। এই ক্ষেত্রে মায়ের মনে সন্দেহ, তার সাথে সাথে মায়ের পরে যে কেউ হয় সেটা হচ্ছে দিদিরা। সেই দিদিরা পর্যন্ত তার ভাইকে সন্দেহ করছে। কিন্তু এইদিকে কামেশ্বর সিং, সে সন্তান স্নেহে রীতিমতন পাগল হয়ে গেছে। সে এতদিন তো পুরোপুরি বেড রিডেন ছিল, কিন্তু সে উঠে দাঁড়িয়ে মানে তার ছেলেকে পুরো একদম জড়িয়ে ধরে কান্না কাঁদছে। এইদিকে গ্রামের লোকও কোথাও যেন একটা পক্ষ সন্দেহ করছে আর আরেকটা পক্ষ খুশি হচ্ছে যে সন্তান ফিরে এসছে। কামেশ্বর সিং তার ওয়াইফ রাম সখীর দিকে তাকিয়েই বুঝতে পারে যে কিছু একটা প্রবলেম আছে। রাম সখী দেবী এই কামেশ্বর সিংকে সাইডে ডেকে বলে যে এ আমার সন্তান না, এটা একটা বহুরূপিয়া। এ আমার সন্তান সেজে আমার বাড়িতে আমার সম্পত্তি নিতে এসছে। কিন্তু কামেশ্বর সিং বলে যে না, কোনো মতেই না, এ আমার সন্তান। আমার সন্তান যখন 1977 সালে 16 বছর বয়সে এই বাড়ি ছেড়েছিল, তখন তার যে রূপ ছিল, সেই সময় থেকে এই 4 বছরে তার রূপের চেঞ্জ হয়েছে। তার কারণ যখন আমরা মানে ইয়ং এজে থাকি না, আমাদের প্রত্যেকটা বছরে হিউজভাবে আমাদের মধ্যে একটা ডেভেলপমেন্ট আসে, দাড়ি গোপ গজায়, মুখের আকৃতি চেঞ্জ হয়, হরমোনাল চেঞ্জ হয়। তো সেই কথাটা কিন্তু কামেশ্বর সিং এই রাম সখী দেবীকে বলতে থাকে। যাই হোক, রাম সখী দেবী দেখে যে আমার হাজব্যান্ড যে বেড রিডেন ছিল, সে তার সন্তান, সে ফেক হোক রিয়েল হোক, কানহাইয়া সিং ফিরে আসায় প্রচণ্ড খুশি। সে ভালোভাবে খাওয়া দাওয়া করছে, সে ভালোভাবে ঘুমাচ্ছে, সবার সাথে কথা বলছে, সে একদম খুশি, সে আগের রূপে ফিরে গেছে। স্বামীর এই খুশিটা কোনোভাবেই রাম সখী দেবী নষ্ট করতে চায়নি। এরপর রাম সখী দেবীর এই যে মন মরা একটা অবস্থা দেখে এই যে কামেশ্বর বাবু আছে, সেই কামেশ্বর বাবু তার যে সন্তান আছে, যাকে সে সন্তান মনে করছে, কানহাইয়া সিংকে দিয়ে একটা লেটার লেখায়। এবং লেটার লেখানোর পিছনে কারণ ছিল, এই যে কানহাইয়া সিং আছে, সে যখন মাধ্যমিক দিতে যায়, তার তো খাতা ছিল, সেই খাতায় সে পড়াশোনা করত। এবং সেই হাতের লেখার সাথে বর্তমানে যে কানহাইয়া সিং এসছে, যাকে রাম সখী দেবী সন্দেহ করছে, তাদের হাতের লেখা অনেকটা কিন্তু মিলে যাচ্ছে। কিন্তু তারপরেও রাম সখী দেবী একটু হলেও মন মরা হয়ে আছে। সে মনে মনে মানতে চাইছে না, তার যে মেয়েরা আছে তারাও মানতে চাইছে না। এরপর রাম সখী দেবী আস্তে আস্তে সেই গ্রামে যে স্কুলে এই কানহাইয়া সিং পড়াশুনো করতো, সেই স্কুলে যায়। সেই স্কুলে গিয়ে টিচারদের সাথে কথাবার্তা বলে যে এই কানহাইয়া সিং কি সেই কানহাইয়া সিং। তখন টিচারদের মধ্যে অনেক টিচারই বলে যে রাম সখী দেবী, আমাদের একটা দৃঢ় বিশ্বাস, এটা কিন্তু কানহাইয়া সিং নয়। তার কারণ তার যে বিহেভিয়ার আছে, তার যে আচরণ আছে, টিচাররা খুব ভালো করে কিন্তু সেগুলো বুঝতে পারে। কিন্তু এই ক্ষেত্রে সেই আচরণ যেন একদম পাল্টে গেছে। ইভেন এক টিচার তো বলে যে হাতের লেখাও আমার মনে হয় না এটা কানহাইয়া সিংয়ের। তো সেই হিসাবে সমস্ত কিছু সন্দেহের আবহে 2 মাস কেটে যায়। সে এসেছিল সেপ্টেম্বরে, এবার অক্টোবর নভেম্বর, 19শে নভেম্বর 1981 এই রাম সখী দেবী মনে একটা কিন্তু এবং সন্দেহ নিয়ে, তার মেয়েকে নিয়ে, তার মেয়ে দিব্যা যে পাঠাতে থাকতো, সে কিন্তু এখনো এই বাড়িতে আছে, তাকে নিয়ে সেই লোকাল পুলিশ স্টেশনে যায়। লোকাল পুলিশ স্টেশন অবাক হয়ে যায় যে রাম সখী দেবী এখানে কেন এসছে। সে বলে যে ছেলে কানহাইয়া সিং আমার হারিয়ে গেছিল, যে আবার ফিরে এসছে, সে অ্যাকচুয়ালি ফিরে আসেইনি, এটা কোনো একটা বেহেরুপিয়া। এই বেহেরুপিয়ায় ছদ্মবেশে আমার বাড়িতে এসছে, তার পিছনে কোনো একটা কারণ আছে।
হয় আমাদের সবাইকে মেরে ফেলতে চায়, নয়তো আমাদের যে 100 বিঘার উপর একটা প্রপার্টি আছে, একটা হিউজ বাংলো আছে, সেই সমস্ত সম্পত্তি সে দখল করতে চায়। পুলিশ এই রামসখী দেবী এবং তার মেয়ে দিব্যাকে অনেক বোঝায় যে না না, এটা সত্যি না, আমরা পুলিশের নজরে বলছি, ওটাই কানহাইয়া সিং। কিন্তু তারপরেও রামসখী দেবী প্রেশার দিয়ে একটা এফআইআর করতে বলে, কিন্তু এফআইআর তো আর করে না পুলিশ একটা জেনারেল ডায়েরি করে জাস্ট কাম চালিয়ে দেয়। এরপর পুলিশ কিন্তু এই ব্যাপারে কোনো আর তদন্তই করেনি যে কানহাইয়া সিং সেটা রিয়েল না সে ছদ্মবেশে অন্য কোনো মানুষ এখানে এসছে। এইবার 1981 থেকে 1982 চলে আসে। 1982-তে এই কামেশ্বর বাবু এক সুপাত্রী দেখে তার সন্তান কানহাইয়া সিংয়ের জন্য। কানহাইয়া সিং 1982 সালে হ্যাপিলি ম্যারিড হয়। বিয়ের পরে সে সেখানকার যে লোকাল কলেজ আছে সেই কলেজে ভর্তি হয়েছে। সেখান থেকে সে ইংলিশে, পলিটিক্যাল সায়েন্সে এবং ফিলোসফিতে ব্যাচেলার ডিগ্রি করে। তার মানে কানহাইয়া সিং কিন্তু বেশ পড়াশুনো করছে। যাই হোক, এতে কিন্তু কামেশ্বর বাবু প্রচণ্ড খুশি। এইদিকে এই যে কানহাইয়া সিং, সেই কানহাইয়া সিংয়ের 3 মেয়ে এবং 2 ছেলেও জন্ম নিয়ে নেয়। সালটা চলে আসে 1990। সময়টা অনেক গড়িয়ে গেছে, গঙ্গা যমুনা থেকে অনেকটা জল বয়ে গেছে। রামসখী দেবী মনের যে সন্দেহ, সেই সন্দেহ সে এখনও রেগে গেছে এবং সেই রাগের বশবর্তী হয়ে সে বেশিরভাগ টাইমটাই কিন্তু এই কামেশ্বর বাবুর সাথে আর থাকে না। সে তার মেয়ের বাড়ি মানে দিব্যার যে বাড়ি আছে পাটনাতে, মানে যেখানে সে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে তার মা রামসখী দেবীর সাথেই কিন্তু থাকে। জামাইয়ের এতে কোনো প্রবলেম নেই। কিন্তু 1990 সালে এই যে কামেশ্বর বাবু আছে, সেই কামেশ্বর বাবুর মৃত্যু হয়। আস্তে আস্তে রামসখী দেবীরও বয়স যেহেতু হচ্ছিল, সেও অনেক বার্ধক্যজনিত রোগে ভুগছিল। সে আর ওই পাটনা টু নালন্দা এই জার্নিটা সে আর করতে পারত না। নালন্দার খোঁজখবর, মানে নালন্দার যে মুরাগাঁও গ্রাম আছে, সেই গ্রামে যে পৈতৃক বাড়ি আছে দিব্যার, সেই দিব্যা এবং তার যে বোনরা আছে তারাই খোঁজখবর রাখত। এরপর সালটা আসে 1995। রামসখী দেবীও মৃত্যুবরণ করে এবং মৃত্যুবরণের আগেও সে কিন্তু বারবার বলেছিল, এই সন্তান আমার সন্তান না, আমার কানহাইয়াকে খুঁজে এনে দাও, আমি মৃত্যুর আগে একবার অন্তত তাকে দেখতে চাই। কিন্তু তার শেষ আশাটা আর পূরণ হয়নি। সে জানতেই পারেনি যে এই সন্তান কি তার আদেও সন্তান নাকি অন্য কেউ এখানে ছদ্মবেশে এসেছে। এরপর 1995-তে পুলিশ সুযোগ বুঝে এই কেসটাকে টোটালি ক্লোজ করে দেয়। কেসটা অনেক দিন ধরে ধুলো খাচ্ছে। ততদিনে কিন্তু ভারতে ডিএনএ টেকনোলজি এসে গেছে। ভারতে তখন কিন্তু একাধিক কেস এই ডিএনএ টেকনোলজির মাধ্যমে সলভ হচ্ছে। কিন্তু বিহারে তখন রীতিমতন 1995 সাল নাগাদ জঙ্গল রাজ চলছে, চারিদিকে মাফিয়া গ্যাংস্টার ঘুরে বেড়াচ্ছে ওপেনলি। তো সেই সময় পুলিশ ওদেরকে ধরবে না এই ছদ্মবেশীর কেস ধরবে? তো সেহেতু তো পুলিশ কেস বন্ধই করে দেয়, উল্টে ডিএনএর কথা আপনারা তো ছেড়েই দিন। এরপর সালের পর সাল যেতে থাকে। এর মধ্যে এই যে কানহাইয়া সিং আছে, সে আসল কি নকল আমরা এখনো জানি না, কিন্তু সেই কানহাইয়া সিং কামেশ্বর বাবুর যে 100 বিঘা জমির যে হিউজ প্রপার্টি আছে তার মধ্যে 50% মানে প্রায় 50 থেকে 60 বিঘা সে অলরেডি বেচেই দিয়েছে। এই কামেশ্বর বাবুর নালন্দা শহরে একাধিক রেন্টাল প্রপার্টি ছিল, পাটনা শহরে একাধিক ফ্ল্যাট ছিল। সেই ফ্ল্যাটগুলো কম বেশি এই কানহাইয়া সিং বেচে দেয়। এরপর তার যে বোনরা আছে, তার যে 6 বোন আছে, সেই বোনরা সবাই মিলে ডিসাইড করে যে আগে আমাদের জানতে হবে যে আমার মায়ের যে সন্দেহ ছিল সেই সন্দেহটা আদেও সত্যিই না মিথ্যে। তারা পুলিশ স্টেশনে যায়, মুরাগাঁও পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে দেখে যে পুলিশ এই কেসটাকে নিয়ে আর ভাবছেই না। সালটা কিন্তু 2000 পার হয়ে গেছে, একটা নতুন শতাব্দীতে আমরা ঢুকে গেছি। পুলিশ কিন্তু সেই রয়ে গেছে, সেই নেগলিজেন্স তাদের কিন্তু কন্টিনিউ চলছে। এরপর দিব্যা
পাটনা কোর্টে যায়, হাইকোর্টে গেলে হাইকোর্টও কিন্তু সেইভাবে দিব্যা এবং তার বোনদের কোনোভাবে কোনো সুরাহাই দিতে পারেনি। এইদিকে কানাইয়া সিং তার কিন্তু আচার আচরণ রীতিমতন চেঞ্জ হতে থাকে। তার যে সন্তানরা ছিল না, 3 মেয়ে এবং 2 ছেলে, তারাও কিন্তু রীতিমতন এদের সাথে একটা কোর্ট ফাইটে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তারাও রীতিমতন ওই গ্রামে প্রভাব বিস্তার করছে। তারাও সবাইকে বলে বেড়ায় যে আমার বাবাই অ্যাকচুয়াল কানাইয়া সিং, কিন্তু এই যে বোনগুলো আছে এরা সম্পত্তি নেওয়ার জন্য এই জিনিসগুলো করছে। যেহেতু গ্রামের মানুষদের কাছে, যাদের কাছে প্রপার্টি বেশি আছে, তাদের ভ্যালু খুব বেশি, সেহেতু গ্রামের মানুষ কিন্তু এই কানাইয়া সিং এবং তার 3 মেয়ে এবং 2 ছেলেকেই বেশি বিশ্বাস করছিল। এইদিকে তার যে বোনরা আছে, তার যে দিদিরা আছে, তারা পাটনা হাইকোর্টে কোনো সুরাহা না পেয়ে তারা 2006 কি 7 সাল নাগাদ সুপ্রিম কোর্টে চলে যায়। এবার সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট পুলিশকে ডেকে রীতিমতন একদম ভার্বাল যে কেলানি হয় না, সেই একদম বকাবকি করে। সেই বকাবকির পর সুপ্রিম কোর্টের লাঠি খাওয়ার পর বিহার পুলিশ এবার অ্যাক্টিভলি তদন্ত শুরু করে এবং সেই তদন্তের রেজাল্ট 2022 সালে আসে। সুপ্রিম কোর্টের লাঠি খাওয়ার পরেও 10 বছর লেগে যায় পুলিশকে একটা কোনো জাস্টিফিকেশনে আসার যে কানাইয়ালাল এটা রিয়েল না ফেক। এই ক্ষেত্রে আপনাদের জানতে হবে যে কোর্টে যখন হিয়ারিং হয়, সুপ্রিম কোর্ট বলে যে এই কেসটা আমি নজর রাখবো, এই কেসের যে হিয়ারিং আছে সেটা লোয়ার কোর্টে হবে। লোয়ার কোর্টে যখন এই কেসটা ওঠে তখন কোর্টের যে হিয়ারিংটা আছে সেটা আপনাদের জানতে হবে। এটা ভীষণ ইন্টারেস্টিং। কোর্টে যখন হিয়ারিং হচ্ছে, কোর্টের প্রথম কোশ্চেন কিন্তু এই কানাইয়া সিং এর কাছে একটাই ছিল, 1977 সালের ফেব্রুয়ারির 20 তারিখে তুমি গায়েব হয়ে যাও। তারপর 1981 সেপ্টেম্বর মাস তুমি আবার ফেরত আসো, তাও আবার পাশের গ্রামে একটা সন্ন্যাসী বেশে বলতে গেলে। তো এই যে 4টে বছর, এই 4টে বছর তুমি কোথায় ছিলে? কানহাইয়া সিং তখন বলে যে সেই 4 বছর আমি ছিলাম গোরখপুরে। এই গোরখপুর কোথায়? গোরখপুর হিন্দুদের একটা ধর্মীয় স্থান। এই ধর্মীয় স্থান বিহারের পাশের রাজ্য উত্তরপ্রদেশে অবস্থিত। তো যাই হোক, ওখানে নাকি সে সন্ন্যাসী হিসেবে ছিল। তো তারপর কোর্ট জিজ্ঞাসা করে, আচ্ছা হঠাৎ তোমার সন্ন্যাসী হওয়ার ইচ্ছা হলো কেন? তুমি সেখানে গেলেই কেন? তোমার কি ধর্মকর্মে খুব মন বসেছিল? তখন তার যে দিদিরা ছিল তারা বলে যে আমার যে ভাই ছিল কানহাইয়া সিং, তার একটা নর্মাল হিন্দুর মতন যেটুকু ধর্মকর্ম করার দরকার ছিল সেটুকু করতো, কিন্তু তার কখনোই বেশি আবেগ ছিল না ধর্মের প্রতি। তো সেহেতু সন্ন্যাসী হওয়ার কোনো চান্সই নেই। তখন কানহাইয়া সিং বলে যে না না, আমি তো সন্ন্যাসী হতে যাইনি, আমি গ্রাম থেকে মুরাগাঁও গ্রাম থেকে ভয়ে পালিয়ে গেছিলাম। যেহেতু আমার কাছে প্রচুর প্রপার্টি ছিল, আমার বাবা কামেশ্বর সিংয়ের কাছে প্রচুর প্রপার্টি ছিল, সেহেতু আমার ওই গ্রামের একটা প্রাণের থ্রেট ছিল। এবার কোর্ট বলে যে আচ্ছা সেই সময় ওই গ্রামে কি কোনো রকম কোনো দাঙ্গা হয়েছিল বা কোনো প্রপার্টি ডিসপিউট হয়েছিল বা কোনো গ্যাং অ্যাক্টিভলি কামেশ্বর বাবুকে কোনো থ্রেট দিচ্ছিল, এরকম কি কোনো কমপ্লেন আছে? পুলিশ তখন বলে যে কামেশ্বর বাবুর এতটাই প্রভাব প্রতিপত্তি ছিল যে সেই গ্রামের কোনো মানুষ তার দিকে চোখ তুলে পর্যন্ত কথা বলতে পারতো না, তো থ্রেট তো দূরের কথা। তো প্রথমে এই যে কোশ্চেনটা ছিল যে 4 বছর সে কোথায় ছিল, তার সে না তো প্রমাণ দিতে পেরেছে যে গোরখপুরে আমি ছিলাম, গোরখপুরে আমি এখানে ছিলাম, কোনো প্রমাণ কেউ যে তাকে দেখেছে সেই প্রমাণও সে দিতে পারেনি। গ্রামে যে তার থ্রেট ছিল সেই প্রমাণও কোনোভাবে দিতে পারেনি। পুলিশ এটা নস্যাৎ করে দিতে সক্ষম। এরপর সেকেন্ড কোশ্চেন আসে, কিন্তু পুলিশ যতবার এই কেসটা প্রমাণ করার জন্য এই কানহাইয়া সিংয়ের কাছে ডিএনএর স্যাম্পেল নিতে যেত, পারমিশন নিতে যেত, ততবার এই কানহাইয়া সিং কিন্তু সেটা বারণ করে দিত। এবার আপনি বলবেন আরে জোর করে নিয়ে নিলেই তো হতো। দেখুন, কোর্টের একটা ব্যাপার আছে যে প্রথম কথা হচ্ছে একটা মানুষের উইদাউট পারমিশন তার ডিএনএ নেওয়া যাবে না। কিন্তু পুলিশ যখন অনেক কিছুই করতে পারে,
পুলিশ যখন একটা কয়েদিকে একটু ভালো ট্রিটমেন্ট দিলে অনেক কথা বলতে পারে, সেখানে এই যে কানহাইয়া সিং আছে, সেই কানহাইয়া সিংয়ের ডিএনএ টেস্টের জন্য কি দরকার ছিল? হয় একটু ব্লাড দরকার ছিল, নয়তো মাথার চুল দরকার ছিল, নয়তো একটা টুথপেস্ট, থুতু, খাওয়া কিছু, এরম কিছু দরকার ছিল। সেই গ্রামে সে তো চুল দাড়ি কাটিয়েছে, তো সেখান থেকে একটু দাড়ির অংশ নিলেই তো হয়ে যেত। তার যে বোনরা আছে, তার যে দিদিরা আছে, সেই দিদিদের সাথে ডিএনএ টেস্ট করলেই এখানে তো মানে দুধ কা দুধ, পানি কা পানি, সমস্ত কিছু হয়ে যেত। তো সেই ক্ষেত্রে পুলিশের একটা নেগলিজেন্স কিন্তু এখানে ছিল। এবং উল্টো দিকে এই কানহাইয়া সিং, সে যদি সত্যিই কানহাইয়া সিং, তাহলে ডিএনএ টেস্টে তার প্রবলেমটা কি ছিল? এই যে কানহাইয়া সিং, এই জিনিসটার প্রমাণ রাখতে এই কানহাইয়া সিং একটা অদ্ভুত জিনিস করে বসে। পুলিশ যখন এই কেসের তদন্ত করছিল, মানে সুপ্রিম কোর্টের লাঠি খাওয়ার পর, তখন পুলিশ যখন চারিদিকে খোঁজ খবর নিচ্ছে যে হু ইজ দিস পার্সন, এর অ্যাকচুয়াল আইডেন্টিটি কি, এ যদি কানহাইয়া সিং না হয় তাহলে তো এর একটা আইডেন্টিটি অবশ্যই থাকবে। তো সেই হিসাবে খুঁজতে খুঁজতে পুলিশ ওই গ্রাম থেকে প্রায় 100 কিলোমিটার দূরে জামুই বলে বিহারে একটা জায়গা আছে, সেখানে পৌঁছে যায়। এবং সেখানে পৌঁছে গিয়ে তারা একটা অদ্ভুত জিনিস জানতে পারে। তারা জানতে পারে যে এই যে কানহাইয়া সিং আছে, যে বর্তমানে নিজেকে কামেশ্বর বাবুর সন্তান হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে কোর্টে, সে অ্যাকচুয়ালি কানহাইয়া সিং নয়। তার যে মায়ের সন্দেহ আছে সেটা 100% ঠিক। যাই হোক, এখনো কোর্টে প্রমাণ হয়নি, তো সেহেতু পুলিশ ওখান থেকে প্রমাণ কালেক্ট করছে। এবার প্রমাণ কালেক্ট করতে করতে একটা জিনিস দেখতে পায় যে ওই যে জামুই আছে, যে গ্রাম থেকে এই কানহাইয়া সিং বিলং করতো, এই কানহাইয়া সিং এর অ্যাকচুয়াল নামই হচ্ছে দয়ানন্দ গোস্বামী। এবার এই দয়ানন্দ গোস্বামী কে? এই দয়ানন্দ গোস্বামী হচ্ছে একটা কৃষক ফ্যামিলি থেকে বিলং করে। সে যখন কামেশ্বর বাবুর বাড়িতে আসে, যখন সে নিজেকে কানহাইয়া সিং বলে দাবি করে, তার আগে সে রীতিমতন বিয়ে করেছে। বিয়ে করলে সেই বিয়ে তার টেকেনি, তার বউ পালিয়ে গেছে, সেখানে তার নাকি একটা সন্তানও ছিল। তো এই সমস্ত কিছুর পর এই যে দয়ানন্দ গোস্বামী আছে, সে 100 কিলোমিটার দূরে ওই যে মুরাগাঁও গ্রাম আছে, সেই গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রামে অ্যাজ এ সাধু হিসাবে অবস্থান করে। তারপর সেখান থেকে সে মুরাগাঁও গ্রামে যায় এবং কামেশ্বর বাবুর যে সন্তান আছে কানহাইয়া সিং, সেটা বলে সে নিজেকে দাবি করে। এবং কামেশ্বর সিংও সেটা কিন্তু মেনে নিতে বাধ্য হয়। সেই সময় সে হয়তো ভুল করেছিল নাকি সেটা জানা নেই, বা আবেগের বশে সেটা কিছু হয়েছিল। কিন্তু এইদিকে জামুই গ্রামে বেশিরভাগ মানুষই কিন্তু জানতো এই দয়ানন্দ গোস্বামী সে এই গ্রাম ছেড়ে 100 কিলোমিটার দূরে এক জমিদারের বাড়িতে আশ্রয় নিয়েছে। মানে সেই গ্রামের মানুষ কিন্তু জানতো না এই দয়ানন্দ গোস্বামী অ্যাকচুয়ালি একটা ফ্রড করছে। তারা জানতো যে কামেশ্বর বাবু যেহেতু প্রচুর বড় লোক, প্রচুর পয়সাওয়ালা লোক, তার প্রচুর জমি আছে, সেহেতু হয়তো দয়ানন্দ গোস্বামীকে একটা আশ্রয় দিয়েছে। এইবার কোর্টে যখন পুলিশ এই ব্যাপারটা বলে, তখন এই কানহাইয়া সিং কাম দয়ানন্দ গোস্বামী সে বলে যে এই যে দয়ানন্দ গোস্বামীর কথা আপনারা বলছেন, সেই দয়ানন্দ গোস্বামীকে আমি চিনি না। এই দয়ানন্দ গোস্বামী 1982 সালে মারা যায়। তাহলে দয়ানন্দ গোস্বামী যদি 1982 সালে মারা যায়, তাহলে এইখানে যারা আমাকে বলছে আমি নাকি দয়ানন্দ গোস্বামী, সে এখানে দাঁড়িয়ে আছে কি করে? ইভেন 1982 সালে যখন এই দয়ানন্দ গোস্বামী মারা যায়, তখন তার একটা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়। এবার সেটা সে কোর্টের সামনে দেয়। এবার কোর্ট একটা অদ্ভুত জিনিস দেখে যে 1982 সালে দয়ানন্দ গোস্বামী যদি সত্যি সত্যিই মারা যায়, তাহলে তার ডেথ সার্টিফিকেট 2014 সালে কেন ইস্যু করা হলো? এইটা নিয়ে কোর্ট কোশ্চেন তোলে। তখন দয়ানন্দ গোস্বামী কাম কানহাইয়া সিং, বা কানহাইয়া সিং কাম দয়ানন্দ গোস্বামী, মানে ফেক কানহাইয়া সিং, সে হাতে নাতে ধরা পড়ে যায়। এবং কোর্ট কিন্তু উইদাউট ডিএনএ এই জিনিসটাকে একটা বড় প্রমাণ হিসেবে ধরে। এরপর কোর্ট বলে যে এই যে কানহাইয়া সিং নামের পুরুষ মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, সে অ্যাকচুয়ালি ফেক কানহাইয়া সিং।
কানাইয়া সিং কোথায় সেটা আমরা জানি না, কিন্তু এই যে ব্যক্তি সে হচ্ছে দয়ানন্দ গোস্বামী। এবং দয়ানন্দ গোস্বামী যেহেতু ছদ্মবেশ ধরে কামেশ্বর বাবু, রামসখী দেবী এবং তার পুরো গোটা ফ্যামিলিকে ঠকিয়েছে, তার সাথে সাথে একটা হিউজ প্রপার্টি সেলও করে দিয়েছে, সেই কারণে এই দয়ানন্দ গোস্বামীকে সেই লোয়ার কোর্ট 3 বছরের জেল এবং 10,000 টাকার ফাইন 2022 সালে দেয়। কিন্তু এতে তার দিদিরা খুশি হয়। তারা পাটনা হাইকোর্টে গেছে এবং হাইকোর্টে এই যে সাজা আছে সেই সাজা বাড়ানোর কেস চলছে। এর কোনো আপডেট থাকলে সেটা আমি দেব, কিন্তু প্রশ্নটা এটাই যে 1977 সালে ফেব্রুয়ারির 20 তারিখে মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা দিয়ে কানাইয়া সিং কোথায় গেল? 1977 সাল থেকে আজ 2024 চলে আসে, প্রায় 47 বছর হয়ে গেছে। কামেশ্বর সিং তার সন্তান মানে একটা ফেক সন্তানকে নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকলো, তাকে বিয়ে দিল, তাকে সন্তান স্নেহে বেশ কয়েক বছর রাখলো। রামসখী দেবী পুরো টাইমটাই সন্দেহ করেছে, সে জানতে পারলো না তার সন্তান কোথায়। এবার কয়েকটা কোশ্চেন উঠছে যে তাহলে এই কানাইয়া সিং কোথায় গেল? কানাইয়া সিং কি নিজে থেকে ঘর বাড়ি ছেড়ে দিল? না, এইরকম কোনো কিন্তু ইচ্ছা প্রমাণ পুলিশ দিতে পারেনি, তার ফ্যামিলিও দিতে পারেনি, তার সাধুসন্ত হওয়ারও ইচ্ছে ছিল না। তো সেহেতু কানাইয়া সিং গেল কোথায়? একটা সন্দেহ তো আপনার মনেও আসছে, এই যে দয়ানন্দ গোস্বামী আছে, সেই দয়ানন্দ গোস্বামী কি এই কানাইয়া সিংকে মেরে ফেলেছে? মেরে ফেলে 4 বছর পর প্ল্যান করে তার জায়গাটা রিপ্লেস করেছে। তার কারণ ইয়ং বয়সে একটু আধটু কিন্তু এই দয়ানন্দ গোস্বামী এই কানাইয়া সিং এর মতন দেখতে, সেহেতু কানাইয়া সিং এর যে বৃদ্ধ মা বাবা ছিল তাদের সরলতার সুযোগ নেওয়ার জন্যই কি এই কাজটা? সম্পত্তি হড়পানোর জন্যই কি এই কাজটা? উল্টো দিকে আপনি বলতে পারেন যে কানাইয়া সিং এর কিডন্যাপিং হয়েছে, কোনো গ্যাং কিডন্যাপ করেছে। আরে গ্যাং কিডন্যাপ করলে একটা ফিরতির টাকা তো চাইবে, যে কিডন্যাপ করেছি তোমার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য এতগুলো টাকা লাগবে। কই, সেই রকম তো কোনো কিছুই পুলিশের কাছে আসেনি, বা কামেশ্বর বাবুর কাছেও তো সেরকম কোনো খবর আসেনি। তো সেই হিসাবে আজ যদি এই কানাইয়া সিং বেঁচে থাকে, তার বয়স 63+ হবে, সে কি আদৌ বেঁচে আছে? বেঁচে কি কোথাও বউ বাচ্চা নিয়ে সংসার করছে? আপনার কি মনে হয় কানাইয়া সিং কোথায়? সে কি ফেব্রুয়ারি 20 তারিখেই মারা গেছিল, তার বডিটা পাওয়া যায়নি পুলিশের নেগলিজেন্সের জন্য, নাকি কানাইয়া সিং কোথাও একটা নিরুদ্দেশে বেঁচে আছে? আপনার কি মনে হয় সেটা কমেন্ট বক্সে বলবেন। এবং এই রকম রিয়েল লাইফ সত্যি ঘটনা শুনতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা।